হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 12-এর ইউনিট 4 অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড অল্টারনেটিং কারেন্ট এই ইউনিটটা সম্পর্কে আমরা আলোচনা করব। তোমাদের এই ইউনিটে কটা থাকে? দুটো চ্যাপ্টার থাকে। একটা হচ্ছে কি তড়িৎচুম্বকীয় আবেশ অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, আর একটা হচ্ছে কি অল্টারনেটিং কারেন্ট অর্থাৎ পরিবর্তী প্রবাহ। এই দুটো চ্যাপ্টার মিলে টোটাল কত নম্বর থাকে? 8 নম্বর। তাহলে দুটো চ্যাপ্টার তুমি যদি একটু ভালো করে পড়ো তাহলে তোমাদের এইচএস পরীক্ষায় 8 নম্বর তোমার কাছে বাঁধা হয়ে থাকবে। ঠিক আছে, এখন এই 8 নম্বর পেতে গেলে তোমাকে কিভাবে পড়াশোনা করতে হবে, এই যে ভিডিও, এই ভিডিওগুলি তোমরা দেখতে থাকো এবং দেখার সঙ্গে সঙ্গে কি করবে, খাতা পেন নিয়ে তোমরা কি করবে, এটা নোট ডাউন, ক্লাসে যেমনভাবে পড়ো সেরকম ক্লাসে নোট ডাউনের মতো লিখে লিখে পড়বে, তাহলে তোমাদের কি হবে, সুবিধা হবে। আর এই চ্যানেলে দেখবে ইউনিট ওয়াইজ প্লেলিস্টে চলে যাও। এই চ্যানেলের প্লেলিস্টে ইউনিট ওয়াইজ তোমাদের হচ্ছে কি সমস্ত ভিডিও বানানো আছে। সেই ভিডিওগুলি এমনভাবে বানানো আছে যাতে হচ্ছে কি তোমাদের টোটাল রায়ন মার্টিন এবিটিএ টেস্ট পেপার বা যত ধরনের কোশ্চিন পেপার হয় সেই কোশ্চিন পেপারে যে ধরনের কোশ্চিন হয় সেই কোশ্চিন কিন্তু আমরা এখানে আলোচনা করেছি। তাই তোমরা যদি এই ভিডিওগুলি দেখো তাহলে আশা করি তোমাদের পরীক্ষায় এইচএস পরীক্ষার কোনো অসুবিধা হবে না। এবং আমার চ্যানেলে সব ইউনিটের প্লেলিস্ট তৈরি করা আছে ক্লাস 12-এর, সেই প্লেলিস্টগুলো তোমরা দেখতে থাকো। আজকে চলো আমরা কি করি, এই পরবর্তী প্রবাহ অর্থাৎ 2 নম্বর চ্যাপ্টার সম্পর্কে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে কি অল্টারনেটিং কারেন্ট সম্পর্কে আলোচনা করব। এই অল্টারনেটিং কারেন্ট সম্পর্কে আলোচনা করার আগে আমরা একটা ছোট্ট জিনিস আমরা জেনে নিই, যেটা কি তোমরা থমাস এডিসনের নাম সকলেই শুনেছ, আর কি নিকোলাস টেসলা। ঠিক আছে, এই থমাস এডিসন কি করেছিলেন, প্রথমে হচ্ছে ডিসি কারেন্ট ব্যবহার করেছিলেন এবং সকলকে বাতি জ্বালিয়ে দেখেছিলেন। তোমরা জানো যে কি আমাদের যে লাইট, সেই লাইট আবিষ্কর্তা হচ্ছে কি আমাদের থমাস এডিসন, আর সেটা ছিল যে কি ডিসি কারেন্ট, এটা মাথায় রাখবে। হ্যাঁ, আর কি তোমার এসি কারেন্টের প্রবর্তক বা এসি কারেন্ট যিনি ব্যবহারে দেখিয়ে সারা বিশ্বকে কি করেছিলেন, তোমরা হচ্ছে কি একটা নতুন যুগের সূচনা করেছিলেন, সেটা হচ্ছে নিকোলাস টেসলা। ঠিক আছে, নিকোলাস টেসলা। এবং আজ সারা পৃথিবী বা বিশ্বব্যাপী কি হয়, এই তড়িৎ শক্তির ব্যবহার কিন্তু অপরিহার্য। অর্থাৎ নিকোলাস টেসলা এবং থমাস এডিসন মানব সভ্যতার যে কত তোমার হচ্ছে কি উন্নতি করে গেছে আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। ঠিক আছে, কারণ তুমি দেখো যে কারেন্ট ছাড়া তুমি এই পৃথিবীতে কোনো একটা কাজ মানে ম্যাক্সিমাম তোমার কাজের পেছনে উন্নতির পেছনে কিন্তু কি আছে, কারেন্ট আছে। আমাদের যে 8 ধরনের শক্তি আছে, সেই 8 ধরনের শক্তির মধ্যে কারেন্ট অর্থাৎ তড়িৎ শক্তি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমরা এই পরবর্তী প্রবাহ সম্পর্কে আলোচনা করি। তোমরা ইউনিট 2-তে যে জিনিসটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে কি ছিল, তড়িৎ, তোমার হচ্ছে কি প্রবাহী তড়িৎ অর্থাৎ কারেন্ট পড়েছিলে। ঠিক আছে, সেই কারেন্টটা কি ধরনের কারেন্টের কথা বলেছিলাম, সেই যে কারেন্টটা ছিল সেটা হচ্ছে কি ডিসি কারেন্টের কথা বলা হয়েছিল। এই দিকে আমরা ই বা আই আমরা লিখতে পারি, ই ফর হচ্ছে কি ইএমএফ অর্থাৎ তড়িৎচালক বল, আর আই ফর কারেন্ট। এবার এটা যদি ডিসি হয়, ডিসি কেমন হয়, এই যে টাইমের সাপেক্ষে এর কি হয় না, কোনো দিক পরিবর্তন হয় না, কারেন্টের একদম ফিক্স মান থাকে, একটা নির্দিষ্ট মান থাকে। আর এসির ক্ষেত্রে কি হয়, এসির ক্ষেত্রে হচ্ছে কি এখানে যদি আমরা তড়িৎচালক বল অথবা হচ্ছে কি তড়িৎ প্রবাহ মাত্রা দেখি এবং এই দিকটা হচ্ছে কি টাইম যদি দেখি, তাহলে দেখব সে কি হতে পারে, এরকমভাবে পরিবর্তনশীল অর্থাৎ সাইনোসয়েড বা গস বা রেক্ট্যাঙ্গুলার যে কোনো হতে পারে। ঠিক আছে, তোমার এসি শুধু যে সাইন ওয়েভ হবে সেটা কিন্তু না হতে পারে, তোমার রেক্ট্যাঙ্গুলারও হতে পারে। তার মানে একটা হচ্ছে কি নির্দিষ্ট টাইম অন্তর হচ্ছে কি তোমাকে কি করতে হবে, দিক পরিবর্তন যদি করে তখন রেক্ট্যাঙ্গুলার হলো, ট্রায়াঙ্গুলারও হতে পারে। ঠিক আছে, ট্রায়াঙ্গুলারও হতে পারে, এরকম হচ্ছে কি এসি তড়িৎ প্রবাহ হতে তোমার হচ্ছে কি পাবো। এগুলোকে সবকে আমরা কি বলবো, এসি অল্টারনেটিং কারেন্ট বলবো। তাহলে এসি আর ডিসির মধ্যে তোমার আমরা ইউনিট 2-তে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ডিসি কারেন্ট পড়েছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে তোমার ডিসি কারেন্ট কি ছিল, সময়ের সঙ্গে এই কারেন্টের অভিমুখ কি হচ্ছিল না, দিক পরিবর্তন হচ্ছিল না। আর এ কিন্তু একটা নির্দিষ্ট সময় অন্তরে কিন্তু কি করছে, দিক পরিবর্তন করছে। ঠিক আছে, তাহলে এর কিন্তু দেখো ফ্রিকোয়েন্সি নাই, এর কিন্তু কি আছে, ফ্রিকোয়েন্সি আছে। ঠিক আছে, এই গেল হচ্ছে কি তোমার
পরবর্তী প্রবাহ কী জিনিস তোমরা আমরা জানলাম। এখানে যে সোর্স অর্থাৎ এখানে যে ব্যাটারি, এই ডিসি কারেন্টকে কে প্রদান করতে পারে? ব্যাটারি প্রদান করতে পারে, ঠিক আছে, অর্থাৎ সেল প্রদান করতে পারে, যেমন মোবাইল ব্যাটারি, তোমাদের হচ্ছে কি এমনি যে ইনভার্টার ব্যাটারি, সেই সকল ব্যাটারি কি প্রদান করে? ডিসি কারেন্ট প্রদান করে, ঠিক আছে। কিন্তু এসি কারেন্ট কি করে প্রদান করে সেটা আমাদের কি করতে হবে? জানতে হবে। ভালো করে বুঝতে পারলে যে ইউনিট 2তে আমরা পড়েছিলাম কারেন্ট ইলেকট্রিসিটি, ঠিক আছে। সেখানে যে কারেন্ট ইলেকট্রিসিটি পড়েছিলে সেখানে তুমি ভালো করে দেখবে যে কি সেটা ছিল হচ্ছে কি ডিসি কারেন্ট। সেখানে সবসময় দেখা হয়েছিল কারেন্ট একটা নির্দিষ্ট অভিমুখে যায় এবং সেখানে যে ব্যবহার করা ছিল সেটা হচ্ছে কি ব্যাটারি বা সেল, তাকে এরকমভাবে চিহ্নিত করেছিলাম সার্কিটে, ঠিক আছে। এখানে আমরা দেখব যে এর চিহ্নটা কেমন হবে। এসি কারেন্টের চিহ্ন এরকম হবে, অর্থাৎ হচ্ছে কি এই হচ্ছে কি এসি কারেন্টের চিহ্ন, সাইনোসয়েডাল, ঠিক আছে। তাহলে এই গেল এসি আর ডিসির মধ্যে তোমার মোটামুটি একটা জিনিস, অর্থাৎ পরবর্তী প্রবাহ কী জিনিস সেটা আমরা জানলাম। এবার পরবর্তী প্রবাহ অর্থাৎ ডিসি কারেন্ট আমরা অলরেডি জেনে গেছি। এবার ডিসি কারেন্ট কে প্রদান করে? ডিসি কারেন্ট প্রদান করে বিভিন্ন সেল, অর্থাৎ সে ব্যাটারি হতে পারে, ঠিক আছে, অথবা হতে পারে কোনো হচ্ছে কি তোমার জেনারেটরও হতে পারে, ঠিক আছে। এবার আমাদের কি করতে হবে? কিভাবে আমরা এসি কারেন্ট জেনারেট করতে পারবো, অর্থাৎ 2 নম্বর অংশটা আমরা এবার আলোচনা করব। 2 নম্বর অংশটা কি আছে? বলেছে চৌম্বক ক্ষেত্রের সুষম বেগে ঘূর্ণায়মান কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎচালক বল এবং তড়িৎ প্রবাহ কীভাবে জেনারেট হয় সেটা তোমরা কি করতে হবে? জানতে হবে। ধরো এই হচ্ছে কি একটা তোমার কি আছে এন মেরু, চৌম্বকের এন মেরু, আর এটা হচ্ছে কি ধরো একটা চৌম্বকের তোমার হচ্ছে কি এস মেরু। তাহলে কি হবে? এন থেকে এসের দিকে চৌম্বক ক্ষেত্র কি হবে? তৈরি হবে। এন থেকে এসের দিকে কি হবে? চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ড, তাহলে বি হচ্ছে কি চৌম্বক ক্ষেত্র। এবার আমরা কি করলাম? এই হচ্ছে কি অ্যাক্সিস, সেই অ্যাক্সিসের সাপেক্ষে একটা হচ্ছে কি একটা লুপ আমরা কি করলাম? নিলাম। একটা হচ্ছে কি লুপ আমরা নিলাম, এই একটা লুপ। এই লুপটা এই অ্যাক্সিসের সাপেক্ষে কি করছে? তোমার কি হবে? ঘূর্ণায়মান হবে। অ্যাক্সিসের সাপেক্ষে কি হবে? ঘূর্ণায়মান হবে, ঠিক আছে। এই অ্যাক্সিসের সাপেক্ষে ঘূর্ণায়মান যখন হবে সেটা কি হতে পারে? তোমার হচ্ছে কি এই হচ্ছে কি এই যে ক্ষেত্রফল, এই ধরো হচ্ছে কি এটা হচ্ছে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের একটা দিক আছে, আর এই দিকে ম্যাগনেটিক ফিল্ড, তার সঙ্গে যে কোণ হচ্ছে সেই কোণটাকে আমরা দেখাই। এই দিকে ধরো হচ্ছে কি এই হচ্ছে কি তোমার কি হচ্ছে, এটা হচ্ছে কি তোমার কি ধরি? ক্ষেত্রফলের ডিরেকশন ধরি, আর এইদিকে হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড। এদের মধ্যে কোণ ধরো হচ্ছে কি কত? থিটা আছে। এদের মধ্যে কোণ কত হচ্ছে? থিটা আছে। তাহলে থিটা হচ্ছে কি, থিটা আমরা কি ধরবো? থিটা হচ্ছে কি চৌম্বক ক্ষেত্র ও কুণ্ডলীর মধ্যে কি আছে? কোণ। কুণ্ডলীর মধ্যে যে কোণ তৈরি হয় সেই কোণ, ঠিক আছে। আর এটা হচ্ছে কি কুণ্ডলীর ক্ষেত্রফল, এ হচ্ছে কি কুণ্ডলীর ক্ষেত্রফল। এ যদি ওমেগা কৌণিক বেগে ঘোরে, ধরো এরকম যে কোনো কোণ আমরা কি করছি? এই দিকেই ঘোরাচ্ছি, তার মানে যদি আমরা এরকমভাবে উপর বা বাইরে, আমরা বাইরের দিকে ঘোরাই, এই দিকে ধরো ওমেগা কৌণিক বেগে কি করছে? ও হচ্ছে কি ঘুরছে, ওমেগা কৌণিক বেগে ঘুরছে। আমরা এবার কি দেখব? এই ওমেগা কৌণিক বেগ, ওমেগা মানে হচ্ছে কি আমরা কি লিখতে পারি? 2πn বা f লিখতে পারি, ঠিক আছে। এবার এই যে ওমেগার কৌণিক বেগে ঘুরছে, তোমাকে কি বার করতে হবে? ম্যাগনেটিক ফ্লাক্স বার করতে হবে, অর্থাৎ চৌম্বক তোমার হচ্ছে কি যে প্রবাহ ঘনত্ব, সেই চৌম্বক ম্যাগনেটিক যে ফ্লাক্স, সেই ম্যাগনেটিক ফ্লাক্স তোমাকে কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে। এবার এই ম্যাগনেটিক ফ্লাক্স কি করে ক্যালকুলেশন করব? ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে কি তোমরা কি জানি? ম্যাগনেটিক ফ্লাক্স সমান কত হয়? বি ডট এ হয়, বি ডট এ। তাহলে বি ডট এ, আর আমরা যদি এটা যদি এন কুণ্ডলী হচ্ছে কি পাক সংখ্যা যদি হচ্ছে কি আমরা কত ধরি? এন হচ্ছে কি কুণ্ডলীর পাক সংখ্যা যদি ধরি, তাহলে এখানে যে ফ্লাক্স কত হয়ে যাবে? এন ইন্টু বি ইন্টু এ। তার মানে কি হয়ে যাবে? এন বি এ কস থিটা।
এখন ওমেগা যদি কৌণিক বেগ হয়, ওমেগা যদি হচ্ছে কি কৌণিক বেগ, তাহলে কৌণিক বেগ যদি কি হয়, কৌণিক বেগ যদি তোমার কত হয়, ওমেগা হয়, তাহলে ওমেগা সমান আমরা কি লিখতে পারি, থিটা বাই টি, অথবা হচ্ছে কি আমরা থিটা ইকুয়ালস টু কত লিখতে পারি, ওমেগা টি। তাহলে এই যে আসলো এটাকে আমরা কি লিখতে পারবো, এন বি এ ইন্টু কস ওমেগা টি। এই হচ্ছে কি তোমার চৌম্বক যে ম্যাগনেটিক যে ফ্লাক্স, সেই ম্যাগনেটিক ফ্লাক্স কত সেটা আমরা ক্যালকুলেশন করতে পারলাম। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স কত সেটা আমরা ক্যালকুলেট করতে পারলাম। এটাকে কি বলবো, ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেটিক কি বলবো, ফ্লাক্স বলবো। এবার এ যদি ঘুরে তাহলে কি হবে, এ যদি ঘুরে তাহলে আমরা কি হবে, এখানে হচ্ছে কি একটা তোমার কি হবে, ফ্যারাডের সূত্রানুসারে এখানে একটা তড়িৎচালক বল জেনারেট হবে, সেটা হচ্ছে কি ই সমান কত হবে, মাইনাস ডিফাই বাই কত হবে, ডিটি হবে। এই হচ্ছে কি তোমার হচ্ছে কি ফ্যারাডের দ্বিতীয় যে সূত্র, সেই সূত্র হিসেবে বা লেঞ্জের সূত্র, ঠিক আছে। এবার এই কত হবে, তাহলে এখানে আমরা দেখো মাইনাস পেয়ে গেলাম, এখানে হচ্ছে কি আমরা কি করলাম, এন বি এ, একে যদি আমরা কি করি, এটা একটা ওমেগা আসবে, এই কসের যদি ডেরিভেটিভ করি তাহলে একটা মাইনাস হবে, প্লাস হয়ে গেল, দিয়ে কত হয়ে যাবে, সাইন ওমেগা টি। এবার এটাকে আমরা কত ধরলাম, এটাকে হচ্ছে কি E0 ধরলাম, E0 কত হয়ে যাবে, সাইন ওমেগা টি, যেখানে E0 মান হচ্ছে কি কত, এন বি এ ইন্টু ওমেগা, ঠিক আছে। এই হচ্ছে কি তোমার কত হয়ে গেল, এখানে কত তড়িৎচালক বল কত হলো সেটা দেখো, সাইন ওয়েভ আসলো। তার মানে আমরা কীরকম পাবো, আমরা এরকম হচ্ছে কি টি এর সাপেক্ষে এইদিকে হচ্ছে কি ই পাবো, এই দিকে ধর হচ্ছে কি পিক ভ্যালু কত পেলাম, E0, তাহলে এইদিকে হবে E0, এইদিকে হচ্ছে কি মাইনাস E0। এবার সাইন, তাহলে সাইন হচ্ছে কি ওমেগা যদি আমরা এরকম করি তাহলে এরকমভাবে কি হবে, পরিবর্তন হবে, ঠিক আছে। এই হচ্ছে কি এসি ভোল্ট অর্থাৎ তোমার তড়িৎচালক বল কেমনভাবে পরিবর্তন হবে সেটা আমরা পেলাম। এবার ধরো তোমার হচ্ছে কি কারেন্ট সমান কত পাবো, কারেন্ট সমান হচ্ছে কি তোমার হচ্ছে কি ই বাই হচ্ছে কি আর হবে, আর যেখানে যদি এটা রোধ থাকে তাহলে হচ্ছে কি এখানে আর একটা, ঠিক আছে। এবার হচ্ছে কি ই, তাহলে এখানে কত হবে, E0 বাই হচ্ছে কি আর ইন্টু কত হবে, সাইন ওমেগা টি, অথবা হচ্ছে কি I0 সাইন ওমেগা টি। আমরা যদি কি করি, কারেন্টের সাপেক্ষে আমরা দেখি তাহলে কীরকম হবে, কারেন্টের সাপেক্ষে যদি আমরা বিচার করি তাহলে এখানে I0 আর এইদিকে হচ্ছে কি মাইনাস I0, এ দেখো I0, এখানে হচ্ছে কি মাইনাস I0, এটার পরিবর্তন কি হবে, এরকমভাবে পরিবর্তন হবে, ঠিক আছে। এই গেল হচ্ছে কি অল্টারনেটিং কারেন্ট সম্পর্কে আমরা যেটা দরকার ছিল সেটা আমরা কি করলাম, করে ফেললাম, যে অল্টারনেটিং কারেন্ট কিভাবে জেনারেট করতে পারবো। অল্টারনেটিং কারেন্ট হচ্ছে কি একটা তড়িৎ কুণ্ডলীকে চৌম্বক অর্থাৎ একটা হচ্ছে কি কুণ্ডলীকে, তাদের কুণ্ডলীকে যদি আমরা একটা ম্যাগনেটিক ফিল্ডের সাপেক্ষে ঘোরাই তাহলে ওই তড়িৎ কুণ্ডলীর মধ্যে কি তৈরি হবে, তোমার হচ্ছে কি তড়িৎচালক বল জেনারেট হবে। যে তড়িৎচালক বল জেনারেট হবে সেটা হচ্ছে কি এসি হবে, অর্থাৎ তোমার হচ্ছে কি এসি কারেন্ট বা এসি তড়িৎচালক বল জেনারেট হবে। এই হলো তোমার হচ্ছে কি কিভাবে আমরা তড়িৎচালক বল কি করতে পারি, সৃষ্টি করতে পারি। এবার আমরা পরের টপিকে চলে যাব, যে এখানে মেন যে জিনিস সেই মেন জিনিসের দিকে চলে যাব। তার মানে তড়িৎচালক বল আমরা কি করে অর্থাৎ এসি কারেন্ট কি করে সৃষ্টি করতে পারি সেটা আমরা কমপ্লিট করলাম। এরপরে দেখো 3 নম্বর অংশ। 3 নম্বর অংশে আমরা কি বলা আছে, তড়িৎচালক বলের গড় মান ই অ্যাভারেজ আর হচ্ছে কি গড় বর্গের বর্গমূল মান বা RMS এবং এদের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা কি শিখেছি, আমরা ই সমান কত লিখে জেনেছি, E0 সাইন ওমেগা টি, ঠিক আছে, অথবা I ইকুয়ালস টু কি শিখেছি, I0 সাইন ওমেগা টি। এটা হচ্ছে কি এসি কারেন্ট, ঠিক আছে। আমাকে কি বার করতে হবে, তোমাকে বার করতে হবে ই অ্যাভারেজ অর্থাৎ তড়িৎচালক বলের গড় মান, অথবা আমাদের বার করতে হবে আই অ্যাভারেজ। আর কি বার করতে হবে, বার করতে হবে ERMS
অর্থাৎ বা IRMS বা হচ্ছে কি IRMS, এই জিনিসগুলো এবং এদের মধ্যে সম্পর্ক আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই অংশটা দেখো, খুব ভালো করে দেখো, এটা কিন্তু সিম্পলি অঙ্ক আমরা করব, ঠিক আছে। এখন তোমাদের বই দেখবে ওমেগা দিয়ে করা আছে, আমরা কিন্তু ওমেগা দিয়ে করব না, আমরা টি দিয়ে অর্থাৎ টাইম পিরিয়ড দিয়ে নিয়ে যাই। E0 সাইন ওমেগা সমান কত হয় 2π/t, টিটা কত টাইম পিরিয়ড, তাহলে এখানে কত হয়ে যাবে I0 সাইন 2π/t ইন্টু টি। এটা করলে তোমাদের কি হবে, সুবিধা হবে। এবার আমরা এটা কি করি, আমরা ডায়াগ্রাম করি, তাহলে তোমাদের কি হবে, সুবিধা হবে। এই যে ই, তাহলে এখানে দেখবো এরকমভাবে একটা কমপ্লিট পিরিয়ড নেব, তার মানে এই দিকে টি আছে, এই পর্যন্ত কত হবে, এটা হচ্ছে কি টি, এই পর্যন্ত কত হবে টি এর অর্ধেক, আর এটা হচ্ছে কি 0। এবার মিডিলে কি আছে, এই টাইমটা কত হবে, এই টাইমটা হচ্ছে কি কত 3t/ কত হবে 4 হবে, এই টাইমটা কত হবে, এই টাইমটা হচ্ছে কি t/4 হবে। কি কথা বললাম বুঝতে পারলে? তাহলে টোটালটা একটা টাইম পিরিয়ড, যে টাইম পিরিয়ডের এই 1/4 t/4, আবার একটা চতুর্থাংশ যোগ করলে কত d/2 হলো, t/2 এর সঙ্গে t/4 যোগ করলে 3t/4 হলো, আর এটা হচ্ছে কি t হলো। এবার ওমেগার মধ্যে সম্পর্ক দেখো, এই দুটোর মধ্যে তোমাদের কি হয়, গন্ডগোল হয়। তাহলে এই জায়গাটা একটু ক্লিয়ার হয়ে যাও। এখানে আমরা দেখছি ওমেগা সমান কত হয়, ওমেগা সমান ফর্মুলা হচ্ছে কি 2π/t, এই হচ্ছে কি ফর্মুলা, অথবা টি সমান কত হয়ে যাবে 2π/ হচ্ছে কি ওমেগা। এবার যদি তুমি এখানে বসাও, তাহলে এর জায়গায় কত আসবে দেখো, এখানে যদি টি এর মান 2π/ ওমেগা বসাও, তাহলে এখানে কত আসবে দেখো π/2 ওমেগা। এখানে দেখবে টি এর মান 2π/ ওমেগা, তাহলে একটা কেটে যাবে, তাহলে উপরে হচ্ছে কি π/2 ওমেগা। এখানে দেখো কত আসবে, এখানে দেখো π/ ওমেগা আসবে, ঠিক আছে। এখানে কত আসবে, এখানে দেখো হচ্ছে কি, এখানে হচ্ছে কি তোমার আসবে হচ্ছে কি 3, এখানে 3 একটা কেটে যাবে, মানে 3π/, হচ্ছে কি, হ্যাঁ এখানে যে কি তুমি কত বসাবে, তোমার টি যদি ওমেগাতে ট্রান্সফার করো, তাহলে কত বসাবে, এখানে টি তোমার হচ্ছে কি ওমেগার, এখানে টি বসাও, তাহলে টি এর জায়গায় তোমার কত বসাবে, ওমেগা তোমাকে ট্রান্সফার করবে, ওমেগা তোমার নিয়ে যাবে, তাহলে এখানে তুমি হচ্ছে কি কত পেয়ে যাবে, এখানে দেখো টি এর মান হচ্ছে 2π/ ওমেগা বসাও, তাহলে 2π/ ওমেগা বসালে π/2, এখানে দেখো 2π/ ওমেগা বসালে 2 কেটে গেল π/, ওমেগা, এখানে 3t/4, তার মানে এখানে কত বসাবে 2π/ ওমেগা, তার মানে দুটো কাটবে 3π/ হচ্ছে কি 2 ওমেগা, ঠিক আছে। আর এটা দেখো কত আসবে, অনলি টি যখন 2 বসাবে, তাহলে এটা হচ্ছে কি 2π/ ওমেগা। এই কোটা হচ্ছে কি ভালো করে বুঝে নাও, এইটা হচ্ছে কি একটা টাইম পিরিয়ড দিয়ে, আর একটা হচ্ছে কি সার্কুলার ফ্রিকোয়েন্সি দিয়ে। এবার এই ইন্টিগ্রেশন যা জিনিস আসবে সেটা তোমাদের কাছে খুব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবার ই অ্যাভারেজ মানে কি, গড় ভ্যালু মানে কি, ই অ্যাভারেজ মানে হচ্ছে কি গড় মান, গড় মান কি করে ক্যালকুলেশন করতে হয়। এবার এই গড় মান কত হয়, গড় মান তোমার হচ্ছে কি টোটাল যে পিরিয়ড, এটা হচ্ছে কি অর্ধ, তাহলে গড় মান কত পিরিয়ডে, অর্ধ পিরিয়ডে যদি আমরা বলি, তাহলে কি হবে, বা অর্ধ চক্রে আমরা লিখি, হ্যাঁ অর্ধ চক্রে, ঠিক আছে। তাহলে গড় মান আমরা অর্ধ চক্রে বার করব, আর হচ্ছে কি ফুল চক্রে বার করব। তাহলে অর্ধ চক্র মানে এখানে 0 থেকে কত আসবে দেখো t/2, তাহলে এখানে আমরা গড় মান কি হয়, গড় মানের হচ্ছে কি ফর্মুলা হচ্ছে কি সব সময় তোমার হচ্ছে কি ইন্টিগ্রেশন কত থেকে কত নিচ্ছ, তখন 0 থেকে t/ কত হচ্ছে 2, এ দেখো ডি, এ দেখো অর্ধ হচ্ছে কত t/2, এবার হচ্ছে কি ই ইন্টু হচ্ছে কি ডিটি, আর এখানে হচ্ছে কি 0/t/2 ইন্টু ডিটি, এই হচ্ছে কি গড় মানের ফর্মুলা। এবার সিম্পল তুমি মান বসিয়ে দাও, ই এর মান কত দেখো E0, তাহলে E0 বেরিয়ে গেল, তাহলে ফর্মুলা কত আসলো 0 হচ্ছে কি t/2 সাইন 2π/t ইন্টু টি, আর এখানে আসলেও তোমার যদি ইন্টিগ্রেশন করো, তাহলে এখানে কত হয়ে যাবে t/2 হয়ে যাবে, ঠিক আছে। এবার হচ্ছে কি আমরা এখানে হচ্ছে কী হবে, এখানে দেখো t/2 যেমন আছে তেমন থাকলো, এখানে দেখো E0 আর
তোমার ইন্টিগ্রেশন যখন করবে তোমার সাইনের কি হয় মাইনাস হয়, তাহলে এখানে একটা মাইনাস বসে গেল, সাইনের ইন্টিগ্রেশন মাইনাস হয়, মাইনাস কস, তাহলে এখানে আমরা কি বসিয়ে দিলাম তোমার হচ্ছে কি কস 2π/t ইন্টু টি বসিয়ে দিলাম। এবার আপার লিমিট কত আর লোয়ার লিমিট বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার এইটা হচ্ছে কি তোমার নিচে আসে ইন্টিগ্রেশন, তার মানে এখানে 2π কত হয়ে যাবে টি হয়ে যাবে, ঠিক আছে। এবার পরের লাইনে আমাদের কত হলো, তার মানে মাইনাস E0 উপরে টি হয়ে যাবে, নিচে হচ্ছে কি 2π হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 2 হচ্ছে কি কত হবে টি হয়ে যাবে। ভালো করে বুঝতে পারলে কি পারলে না, উপরেরটা দেখো E0 আর এই টিটা উপরে চলে যাবে, তার মানে E0t নিচে 2π ইন্টু এই দুইটা উপরে চলে যাবে, টি নিচে চলে আসলো। এবার এখানে আমরা কি করব, আপার লিমিট আর লোয়ার লিমিট বসাবো। এখানে দেখো t/2, এখানে যদি t/2 বসিয়ে দাও তাহলে কত হবে 2 কেটে যাবে, টি কেটে যাবে মানে cos π, তাহলে cos π মানে -1 0 মাইনাস আবার হচ্ছে কি লোয়ার লিমিট বসাবে, এখানে হচ্ছে কি 1, তাহলে এখানে কত হলো, এখানে দেখো টি কি হয়ে গেল কেটে গেল, টি কেটে গেল, তার মানে থাকছে কত দেখো 2 কেটে গেল, তার মানে E0 π থাকছে, তার মানে হচ্ছে -2, তার মানে 2E0 π হচ্ছে কি π, 2E0 হচ্ছে কি পাই। এই হচ্ছে কি তোমার অ্যাভারেজ ভ্যালু। কি কথা বললাম বুঝতে পারলে? তাহলে অ্যাভারেজ ভ্যালু আমরা কত পেলাম, তাহলে ই অ্যাভারেজ আমরা ক্যালকুলেশন করে ফেললাম কত পিরিয়ডে, অর্ধচক্রে ই অ্যাভারেজ অর্ধচক্রে যদি আমরা করি তাহলে আমাদের দাঁড়ালো হচ্ছে কি 2E0 হচ্ছে কি কত হবে পাই। যদি একই রকমভাবে আই অ্যাভারেজ অর্ধচক্রে যদি করতে তাহলে কত বেরোতো, তাহলে ঠিক একই বাড়তো 2I0 হচ্ছে কি পাই, এটা বেরোতো, ঠিক আছে। এবার আমরা পূর্ণচক্রে বার করব, ঠিক আছে। তাহলে ই অ্যাভারেজ পূর্ণচক্রে, ই অ্যাভারেজ কত হবে পূর্ণচক্রে নিয়মটা একটু ফলো করো, তোমাদের একদম সিম্পল, তোমাদের কাছে ইন্টিগ্রেশন একদম তোমাদের কাছে পাতি, ইন্টিগ্রেশন একদম সহজ। তোমাকে ভালো করে বুঝতে হবে যে অ্যাভারেজ ভ্যালু মানে হচ্ছে কি যত থেকে যত পর্যন্ত নামে এইডিটি নিচে তত টাইম দিয়ে তোমাকে কি করতে হবে দেখো ভাগ করতে হবে 0 to t/2, ঠিক আছে। তাহলে পূর্ণচক্রে যখন ই অ্যাভারেজ ক্যালকুলেশন করবে তাহলে ফর্মুলা কি 0 কত টি হবে এখানে ই ডিটি, ঠিক আছে, নিচে হচ্ছে কি 0 to t ডিটি, এই হচ্ছে কি তোমার ফর্মুলা, একই ফর্মুলা আমরা সব জায়গায় ইউজ করব। এবার পূর্ণচক্রে যদি করো তাহলে কি হবে, এর দেখো একই রকমভাবে বসিয়ে দাও, তাহলে এখানে মান যখন বসাবে E0 তাহলে ইন্টিগ্রেশন 0 to t, এখানে কত হয়ে যাবে সাইন, তাহলে সাইন 2π/t ইন্টু টি ডিটি, আর এটার ইন্টিগ্রেশন করলে কত হবে টি হবে। তাহলে আমাদের দাঁড়ালো কত, দেখে এখানে দাঁড়ানো হচ্ছে কি E0 হচ্ছে কি তোমার, এবার ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশনে এই নিচে হচ্ছে কি টি, এখানে কত আসবে E0, এখানে একটা মাইনাস আসবে, এবার দেখো এখানে কত 2π/t হয়ে যাবে, আর এখানে মান বসাবো কত হয়ে যাবে cos 2π/t ইন্টু টি, এটা 0/0 ইন্টু 0 থেকে t হবে, ঠিক আছে। এবার এখানে ক্যালকুলেশন করো দেখো মাইনাস E0 t হচ্ছে কি 2π ইন্টু 1/t, এবার এখানে মান বসাও, টি যদি করো তাহলে টি কেটে 2π মানে হচ্ছে কি 1 -1, তাহলে এখানে কত হয়ে গেল 0 হয়ে গেল। তাহলে ই অ্যাভারেজ পূর্ণ ভ্যালুতে কত হয়ে গেল 0 হয়ে গেল, তার কারণ যতটা সংখ্যক এখানে পজিটিভ দেখ ততটা সংখ্যক এখানে কত হলো নেগেটিভ, তার জন্যে অ্যাভারেজ ভ্যালু কত দাঁড়ালো 0 দাঁড়ালো। ভালো করে বোঝো যে কি একটা এসি কারেন্টের ক্ষেত্রে তোমার হচ্ছে কি গড় মান যদি অর্ধচক্রে নাও তাহলে কত হচ্ছে 2E0 পাই, যদি পূর্ণচক্রে নাও তাহলে কত হয়ে যাচ্ছে তোমার কাছে 0 হয়ে যাচ্ছে। কেন 0 হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে কি ওপরের মানটা হচ্ছে কি প্লাস, নিচের মানটা হচ্ছে কি মাইনাস, ওপরে যতটা প্লাস নিচলে ঠিক ততটাই মাইনাস হচ্ছে, তার জন্য তোমার অ্যাভারেজ ভ্যালু কত দাঁড়ালো 0 দাঁড়ালো। এই গেল হচ্ছে কি অ্যাভারেজ ভ্যালু। তাহলে আমরা অর্ধচক্রে অ্যাভারেজ ভ্যালু পেয়ে গেছি আর পূর্ণচক্রে অ্যাভারেজ ভ্যালু পেয়ে গেলাম। পূর্ণচক্রে আমাদের কত আসলো 0 আসলো, তার কারণ আমরা জেনে গেছি। এবার আমরা হচ্ছে কি আরএমএস ভ্যালু আমরা পার করব। আরএমএস ভ্যালু দেখো, আরএমএস ভ্যালু হচ্ছে কি ই আরএমএস, আমরা এটা পূর্ণচক্রে করব। হ্যাঁ, আরএমএস ভ্যালু ইকুয়ালস টু কত হবে, এর দেখো রুট বর্গমূল, এটার মানে হচ্ছে কি দেখো এখানে কি লিখেছি দেখো
গড় বর্গের বর্গমূল, তাহলে এর দেখো বর্গমূল করে দিলাম, তার কি আছে বর্গের গড় করতে হবে, তার মানে বর্গের গড় করা মানে হচ্ছে কি বর্গ মানে হচ্ছে কি এর দেখো 0 টু কত যাব টি যাব, এখানে কত হবে ই স্কোয়ার ডিটি ডিভাইডেড বাই 0 টু টি ডিটি। এই হচ্ছে কি আরএমএস ভ্যালুর হচ্ছে কি টোটাল হচ্ছে কি কনসেপ্ট। ভালো করে বোঝো যে কি যে তোমাদের কার বর্গে কার গড় করতে হবে, বর্গের গড় করতে হবে, তার মানে দেখো বর্গ করে দিলাম, তার গড় করে দিলাম, ঠিক আছে, দিয়ে তাকে কি করতে হবে রুট করতে হবে, তাকে আমরা কি বলি তোমার গড় বর্গের বর্গমূল, অর্থাৎ রুট মিন স্কোয়ার তোমার হচ্ছে কি মান। এটা হচ্ছে কি ফর্মুলা। তাহলে এখানে আমরা ফর্মুলাগুলো ইউজ করলাম, তাহলে এখানে ঠিক সেরকমভাবে ব্যবহার করি। তাহলে এই হচ্ছে কি রুট হয়ে গেল, রুটের পর আমাকে কি করতে হবে স্কোয়ার, তার স্কোয়ার মানে আমরা দেখো কত পেয়েছি E0 স্কোয়ার হয়ে যাবে, ইন্টিগ্রেশন এখানে কত হয়ে যাবে সাইন স্কোয়ার তোমার হচ্ছে কি 2π/t ইন্টু ডিটি হয়ে যাবে, আর নিচে কত হয়ে যাবে ইন্টিগ্রেশন করে দিই, তাহলে নিচেরটা কত হবে অনলি টি হয়ে যাবে। পরবর্তীকালে কত আসবে এখানে দেখো, পরবর্তীকালে এই সাইন স্কোয়ারে ইন্টিগ্রেশন করা একটু কঠিন, তার জন্য তুমি কী যাবে সাইন স্কোয়ারকে ভেঙে নেবে, সাইন নিচেরটা হচ্ছে টি হয়ে গেল, এখানে স্কোয়ার বাই তুমি 2 করো, আর নিচে 2 দিয়ে গুণ করে নাও, তাহলে 2 সাইন স্কোয়ার কত হয়ে গেল 2π/t ইন্টু টি ডিটি। এটা আমরা করতে পারি। পরের লাইনে কি হবে, পরের লাইনে দেখো এই 2 সাইন স্কোয়ার ওমেগা টি এই যে ফর্মুলাটা, একে আমরা ত্রিকোণমিতি ফর্মুলা লাগাবো, অর্থাৎ এই হচ্ছে কি চলে আসলো। এবার এখানে হচ্ছে কি আমরা কত পেলাম E0 স্কোয়ার বাই হচ্ছে কি 2 ইন্টিগ্রেশন 0 টু টি ফর্মুলা। এটার ফর্মুলা হচ্ছে কি ত্রিকোণমিতি ফর্মুলা হচ্ছে কি 1 মাইনাস cos 2 থিটা, তাহলে cos 2π/t ইন্টু টি ইন্টু ডিটি পাই হচ্ছে কি টি। ভালো করে দেখো যে কি এটা হচ্ছে কি ওমেগা টি ছিল, আমরা কি করে ওমেগাকে 2π/t দিয়ে ট্রান্সফার করেছি, যেহেতু এটা কত হচ্ছে ডিটি আছে, হ্যাঁ ওমেগাকে বারে বারে যেহেতু 0 টু টি, এইটা তোমাদের সুবিধার জন্য আমি এটা করলাম, হ্যাঁ। তাহলে এখানে তুমি এই 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত হয় 1 মাইনাস cos 2 থিটা। এবার আমরা কি করব এর ইন্টিগ্রেশন করে দেব, তার মানে E0 স্কোয়ার বাই হচ্ছে কি 2 ইন্টিগ্রেশন করলে কত হবে এখানে দেখো শুধু টি হবে, আর এখানে কত হবে এখানে হচ্ছে কি এখানে হবে তোমার হচ্ছে কি এই 4 কসের কি হয় সাইন হয়, তাহলে সাইন 2π/t ইন্টু টি ডিভাইডেড বাই কত হবে ডিভাইডেড বাই হচ্ছে কি 4π/t 0 টু টি বাই হচ্ছে কি টি। এই হচ্ছে কি ফর্মুলা। সাইনের কি হয় কস হয়, কসের হচ্ছে কি হয় সাইন হয়, সাইন বসিয়ে দিলাম। এবার হচ্ছে কি পাওয়ার বসাবো, অর্থাৎ লিমিট বসাবো। এবার লিমিটের এই দেখো টি থেকে গেল, E0 স্কোয়ার বাই 2 হয়ে গেল। এবার লিমিট তোমার বসাতে হবে, প্রথম হচ্ছে কি টি বসাবো, তাহলে এখানে তুমি টি বসিয়ে দিলে। পরেরটা দেখো এখানে যদি টি বসাও তাহলে কত দাঁড়াবে, টি বসালে টি কেটে গেল মানে 4π মানে হচ্ছে 0, তার মানে এটা 0 হয়ে যাবে, এই পার্টটা কত হয়ে গেল 0 হয়ে গেল, মাইনাস পরেরটাও কি হয়ে যাবে 0 হয়ে যাবে, পরেরটাও কত হয়ে যাবে এই টি এর মান 0 বসালাম, এটা হচ্ছে 0 সাইন 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইটা এরকম হলো, তার মানে আমাদের দাঁড়ালো কত, তাহলে এই টি কি হয়ে গেল কেটে গেল, তার মানে থাকলো হচ্ছে কি E0 স্কোয়ার বাই 2, তারপরে রুট, তার মানে কত হয়ে গেল E0 বাই √2। তার মানে আমাদের ERMS ভ্যালু আমাদের দাঁড়ালো কত, তাহলে ERMS ভ্যালু তোমার ERMS ভ্যালু দাঁড়ালো E0 বাই হচ্ছে কি √2। এই হচ্ছে কি তোমার ERMS অ্যাভারেজ, এই জিনিসগুলো আমরা পেয়ে গেলাম। এবার এদের মধ্যে আমাদের কি জানতে হবে, সম্পর্ক জানতে হবে। একদম সিম্পল ফর্মুলা দিয়ে আমরা দেখো সম্পর্ক ক্যালকুলেশন করতে পারবো। তার মানে আমরা শিখলাম ই অ্যাভারেজ সমান হচ্ছে কি 2E0 বাই হচ্ছে কি পাই, 2E0 বাই হচ্ছে কি পাই।
একে যদি আমরা কি করি, আর একটা হচ্ছে কি ERMS সমান সমান পেলাম হচ্ছে কি E0 বাই হচ্ছে কি √2। এবার আমরা কি করলাম, এর সম্পর্ক করে দেবো। কীভাবে সম্পর্ক করব, আমরা কি করি, দুটোর মধ্যে E⁴ ডিভাইডেড বাই ERMS করে দিই। তাহলে এখানে কত পাবো, 2E0 ডিভাইডেড বাই পাই ইন্টু √2 উপরে চলে যাও, নিচে E0 আসবে। ঠিক আছে, তাহলে E0 কেটে গেল, তার মানে কত হলো 2√2 বাই হচ্ছে কি পাই। তার মানে আমরা একটু ঘুরিয়ে দিই। ঠিক আছে, তার মানে আমরা লিখতে পারি ERMS সমান সমান পাই বাই হচ্ছে কি 2√2 ইন্টু হচ্ছে কি E⁴। ঠিক আছে, এই হচ্ছে কি ফর্মুলা আমার চলে আসলো। ঠিক আছে, কত হলো আমার ERMS এর সঙ্গে কি আছে থাকবে, এর সঙ্গে গুণ থাকবে। ঠিক আছে, এই হচ্ছে কি ফর্মুলা হয়ে গেল। আর ERMS সমান সমান দেখো পিক ভ্যালু 1/2, এটাকে কত বলা হয় 0.707 E0 লিখতে পারো। এই যে এখান থেকে তুমি এটা করতে পারো। তাহলে এইটা হয়ে গেল তোমার হচ্ছে কি E⁴, ERMS কি ভ্যালু, তার সকল ক্যালকুলেশন আমরা পেয়ে গেলাম এবং তাদের মধ্যে কি হলো সম্পর্ক আমরা পেয়ে গেলাম। এবার হচ্ছে কি পরের যে টপিক, তার মানে এই জিনিসটা আমরা কমপ্লিট করে ফেললাম। এবার হচ্ছে কি আকৃতি গুণক কি জিনিস সেটা আমরা জানবো। আকৃতি গুণকে কি আছে, আকৃতি গুণক হচ্ছে কি বা ফর্ম ফ্যাক্টর। আকৃতি গুণক অর্থাৎ হচ্ছে কি 4 নম্বর অংশ। আকৃতি গুণক হচ্ছে কি জিনিস, আকৃতি গুণক হচ্ছে কি তোমার এই যে E⁴, ERMS এই যে দুটো মান পেলাম, এদের আমরা কি করব অনুপাত, অর্থাৎ ERMS আর হচ্ছে কি E⁴ এর অনুপাতকে আমরা কি বলবো, আকৃতি গুণক আমরা বলবো। তাহলে আকৃতি গুণক কাকে বলা হয় যদি আমরা বলি, তাহলে আমরা কি বলবো যে আকৃতি গুণক হচ্ছে কি যে পরিবর্তী তড়িৎচালক বলের বা প্রবাহের তোমার হচ্ছে কি গড় বর্গের বর্গমূল ও তোমার হচ্ছে কি গড় মানের অনুপাতকে আমরা কি বলবো, আকৃতি গুণক বলবো। আকৃতি গুণক আমরা বলি। এবার হচ্ছে কি এই আকৃতি গুণকের ক্ষেত্রে আমরা ডিসির ক্ষেত্রে দেখো ERMS আর E⁴, ডিসির ক্ষেত্রে ERMS সমান সমান E⁴, দুটোই কিন্তু সেম। তার মানে তখন হচ্ছে কি আকৃতি গুণক কত হয়ে যাবে, আকৃতি গুণক হয়ে যাবে তোমার কত 1, কারণ দুটোই সমান, তার জন্য কি কতটা হয়ে যাবে 1 হয়ে যাবে। কিন্তু তোমার এসির ক্ষেত্রে কিন্তু এই দুটো সমান নয়, তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা। তাহলে আকৃতি গুণক কি জিনিস আমরা জেনে গেলাম। এরপরে আমরা জানতো যে ডিসি আর এসি পরিমাপের তুলনা, কিভাবে আমরা এসি আর ডিসিকে পরিমাপ করব। আমরা সহজেই দেখো ডিসি কারেন্ট পরিমাপ করার যে যন্ত্র তাকে আমরা কি বলি, ভোল্টমিটার বলি। তাহলে যে ভোল্টমিটার ডিসি পরিমাপ করতে পারে সেই ভোল্টমিটার কিন্তু এসি পরিমাপ কি করতে পারবে না। ঠিক আছে, কেন, এদের মধ্যে আমরা কি করব তুলনা করব। তার মানে এসি পরিমাপ ক্ষেত্রে কি ঘটনা হয়, অর্থাৎ এটা আমরা করছি কি 5 নম্বর, অর্থাৎ তোমার কি এসি পরিমাপ আর ডিসি পরিমাপ এদের মধ্যে আমরা কি করব তুলনা করার চেষ্টা করব। এসি আর ডিসি দুটোই কিন্তু ভোল্টমিটার। তার মানে হচ্ছে কি ডিসি ভোল্টমিটার, ডিসি কারেন্ট পরিমাপ করার জন্য যে ভোল্টমিটার আমরা ইউজ করেছি সেটা দিয়ে কিন্তু তোমার হচ্ছে কি ডিসি পরিমাপ করা যাবে না। দুটোর টেকনোলজি কিন্তু আলাদা হতে হবে। কোনটা কীরকম টেকনোলজি সেই জিনিসগুলো আমরা দেখব। ঠিক আছে, এখানে কিন্তু এসি মিটার যে জিনিসটা পরিমাপ করে সেটা হচ্ছে ERMS, অর্থাৎ আমরা 1 নম্বর কি লিখব যে 1 নম্বর হচ্ছে কি সমস্ত এসি মিটার কি মানটা দেয়। এখানে দেখো অনেক কটা মান পেয়েছি। একটা হচ্ছে কি পিক ভ্যালু E0 অর্থাৎ হচ্ছে কি সর্বোচ্চ মান, আর একটা হচ্ছে কি ERMS অর্থাৎ হচ্ছে কি তোমার হচ্ছে কি গড় বর্গের তোমার বর্গমূল ভ্যালু, আর একটা হচ্ছে কি তোমার E⁴ ভ্যালু। এই সমস্ত এসি মিটার
ইআরএমএস অথবা ইআরএমএস কি করে পরিমাপ করে। তার মানে এসি কারেন্টে যে ভ্যালুটা পাও সেটা কিন্তু তোমার আরএমএস ভ্যালু, অর্থাৎ তুমি যে বলছো যে আমি 220 ভোল্ট এসি কারেন্ট, 220 ভোল্ট যে এসি কারেন্ট, 220 ভোল্ট তোমার 50 হার্জ, এই যে জিনিসটা বলছে 50 হার্জের কথাটা আমরা পরে যাব। তাহলে এই যে বলছে, তাহলে এটা কোনটা ইআরএমএস ভ্যালু হচ্ছে কি কত 220 ভোল্ট ইআরএমএস ভ্যালু। তাহলে ইআরএমএস সমান কত হয়, পিক ভ্যালু ডিভাইডেড বাই √2 ইকুয়ালস টু 220। তাহলে ই0 সমান কত পেয়ে গেলে 220 ইন্টু হচ্ছে কি √2, এটা প্রায় 300-র কাছাকাছি, 332-এর কাছাকাছি হয়ে যাবে। তার জন্যে এসি কারেন্ট ডিসির থেকে তোমাকে কি দেয়, শক বেশি দেয়। তুমি তোমার মিটারে দেখাচ্ছে 220, কিন্তু অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম শক কখন দেবে, পিক ভ্যালুতে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত, দেখো 220 ইন্টু তোমার কত √2, তাহলে 220 ইন্টু √2 এটা প্রায় কত হয়ে যায় 311 ভোল্ট। তার মানে একটা 220 ভোল্ট তোমার হচ্ছে কি এসি কারেন্ট ম্যাক্সিমাম কত শক দিতে পারে তোমাকে, 311 ভোল্টের মতো শক দিতে পারে। তাহলে সমস্ত এসি মিটার কি পরিমাপ করে, ইআরএমএস ভ্যালু অর্থাৎ তোমার গড় বর্গের বর্গমূল মান পরিমাপ করে। আর সমস্ত ডিসি মিটার কি করে, অ্যাভারেজ ভ্যালু অর্থাৎ গড় মান অর্থাৎ ই অ্যাভারেজ পরিমাপ করে। ঠিক আছে, এবার হচ্ছে কি 2 নম্বর, এসি যে তোমার হচ্ছে কি পরিমাপ করবে তার যে মিটার, সেই মিটার যে টেকনোলজি সেটা হচ্ছে কি তড়িৎ প্রবাহের তাপীয় ফল, অর্থাৎ কোনো একটা পরিবাহীর ভেতর দিয়ে যদি কি যায় সেটা হচ্ছে কি কারেন্ট প্রবাহিত হয়, তাহলে সেখানে কি হয় তাপ তৈরি হয়। সেই যে তাপ তৈরি হয় এই তোমার হচ্ছে কি জিনিসটা নিয়ে, এই তত্ত্বটি নিয়ে তোমাকে কি করা হয়, এই এসি মিটার বানানো হয়। তার মানে সমস্ত এসি মিটার আমরা কি লিখব, সমস্ত এসি মিটার তড়িৎ প্রবাহের তাপীয় ফল এর নীতির উপর নির্ভর করে গঠিত, এর নীতির উপর নির্ভর করে নির্মিত বা গঠিত আমরা লিখতে পারি। হ্যাঁ, আর এর ক্ষেত্রে কি হয়, এর ক্ষেত্রে হচ্ছে কি ম্যাগনেটিক অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ এখানে কি থাকে একটা কুণ্ডলী থাকে, সেই কুণ্ডলীটা হচ্ছে ডিসি কারেন্টের যদি যাবে সেখানে কি হয় চৌম্বক ক্ষেত্রের জন্যে কি হবে, সে হচ্ছে কি ঘুরবে। তাহলে এখানে যেটা হবে যেটা হচ্ছে কি সমস্ত ডিসি মিটার তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া এই নীতির ওপর নির্মিত। ঠিক আছে, এটা 3 নম্বর, এখানে যে ডিফ্লেকশন হবে, মিটার মানে কি এরকম জিনিস, অর্থাৎ তোমাকে কি দেবে, এই হচ্ছে কি কাঁটা থাকবে, একটা হচ্ছে কি এখানে 0 1 2 3 4 5 6 7 8 এরকম থাকবে, এখানে একটা কাঁটা থাকবে, সেই কাঁটা তোমার কি রেঞ্জ দেবে। তাহলে সেই যে কাঁটা ডিফ্লেকশন, তাহলে এখানে হচ্ছে কি ডিফ্লেকশন যেটা হবে, ডিফ্লেকশনটা কার সঙ্গে সমানুপাতিক, আই স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক। ডিফ্লেকশন থিটা কার সঙ্গে সমানুপাতিক, আইআরএমএস, ঠিক আছে, তার স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রার মান যত বেশি হবে সেখানে চিকি ডিফ্লেকশন তত বেশি হবে। এর ক্ষেত্রে ডিফ্লেকশন কিন্তু স্কোয়ারের সঙ্গে নয়, এর সঙ্গে ডিফ্লেকশন কীরকম সমানুপাতিক, থিটাটা সমানুপাতিক আই, অর্থাৎ তড়িৎ প্রবাহের সঙ্গে ডাইরেক্ট সমানুপাতিক। ঠিক আছে, এই হচ্ছে কি এসি পরিমাপ এবং ডিসি পরিমাপের ক্ষেত্রে তোমার তুলনামূলক আলোচনা এখানে আমরা করলাম।
পরে যেটা যাচ্ছে যে দূরবর্তী স্থানে তড়িৎ প্রবাহ প্রেরণের এসির সুবিধা কি আছে। ডিসি কারেন্ট ছেড়ে কেন আমরা এসি কারেন্ট ব্যবহার করছি সেটা আমাদের জানতে হবে। আমরা কি এতদূর পর্যন্ত কি শিখলাম? আমরা শিখলাম পরবর্তী প্রবাহ কী জিনিস। দ্বিতীয় নম্বর আমরা শিখলাম যে পরবর্তী প্রবাহ কি করে আমরা জেনারেট করতে পারি। তারপরে পরবর্তী প্রবাহের মেজারমেন্ট কি কি জিনিস আমরা মেজারমেন্ট করতে পারি সেই জিনিসগুলো আমরা জেনেছি। সেটা কি? সেটা হচ্ছে কি তোমার ই অ্যাভারেজ অর্থাৎ গড় মান, ই আরএমএস অর্থাৎ হচ্ছে কি গড় বর্গের বর্গমূল মান, এবং আমাদের ডিসি কারেন্টের ক্ষেত্রে কি পরিমাপ করে, এবং এসি ডিসির মধ্যে যে পরিমাপের ক্ষেত্রে যে তোমার পার্থক্য বা তুলনা, সেই তুলনা আমরা জেনেছি। তারপরে আমরা জানলাম আকৃতি গুণক কী জিনিস, আকৃতি গুণক আমরা জেনেছি। তারপরে আমরা জানলাম যে কি এসিকে দূরবর্তী স্থানে নিয়ে যাওয়ার জন্যে আমাদের কি কি সুবিধা ডিসির থেকে সেটা আমাদের জানতে হবে। এখন তোমাদের কি হয় যে দূরবর্তী স্থানে থেকে এসিকে নিয়ে যাওয়ার জন্যে যে জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি তোমাকে বিদ্যুৎ উৎপাদন করতে হবে, তারপরে অন্য জায়গায় নিয়ে যেতে হবে অর্থাৎ সংবহন করতে হবে, আর গ্রাহক ব্যবহার করবে। এই তিনটে জিনিস, ঠিক আছে। তাহলে উৎপাদন কে করে নিতে পারে? উৎপাদন জেনারেটরের সাপেক্ষে জেনারেটরের সাপেক্ষে তুমি কি করতে পারো? জেনারেটরের সাহায্যে তুমি উৎপাদন করতে পারো। সংবহন কি তোমার তার ব্যবহার করে তুমি সংবহন করতে পারো। আর গ্রাহক হচ্ছে কি সে ব্যবহার করবে, তার মাথায় থাকবে কি জিনিস থাকবে, সে মূল্যটা দেখবে, অর্থাৎ কম মূল্য যে জিনিসটা পাবে সেটাই তার কাছে বেশি সে ব্যবহার করবে। 2 নম্বর হচ্ছে কি তার সুবিধা দেখতে হবে। তার মানে গ্রাহকের কি দেখতে হবে? মূল্য দেখতে হবে, তার সঙ্গে তার কি থাকতে হবে? সুবিধা থাকতে হবে। এই জিনিসগুলো তোমাকে কি করতে হবে? মাথায় রাখতে হবে। এবার জেনারেটরটা থেকে তুমি ধরো ভি ভোল্টেজ একটা ভোল্টেজ এবং আই প্রবাহ মাত্রা তুমি কি করলে? তৈরি করলে। তার মানে ক্ষমতা সমান কত হয়ে যাবে? ক্ষমতা পি সমান ভি আই হয়ে যাবে। এবার এসি কারেন্টের ক্ষেত্রে ক্ষমতা সমান আমরা কি লিখতে পারি? ক্ষমতা সমান হচ্ছে কি ভি জিরো আই জিরো কত হয়ে যাবে? সাইন স্কোয়ার ওমেগা টি, অর্থাৎ ভি ইকুয়ালস টু ভি জিরো সাইন ওমেগা টি, আই ইকুয়ালস টু আই জিরো সাইন ওমেগা টি, তাহলে ভি জিরো আই জিরো সাইন স্কোয়ার ওমেগা টি। এই দেখো সাইন স্কোয়ার ওমেগা টি, তার মানে গড় ক্ষমতা আমরা কি লিখতে পারি? গড় ক্ষমতা সমান আমরা লিখতে পারি পি সমান পি অ্যাভারেজ সমান ভি জিরো আই জিরো বাই কত? 2। কেন? তার কারণ হচ্ছে কি এইটার গড় ভ্যালু মানে এর ভ্যালু ম্যাক্সিমাম কত? 0, আর হচ্ছে কি 1, তাকে গড় করলে কত পাবো? হাফ পাবো। তার জন্য আমাদের গড় ভ্যালু কত হলো? গড় ক্ষমতা হচ্ছে কি ভি জিরো আই জিরো বাই 2 হলো। তাহলে এই হচ্ছে কি ক্ষমতা বা পাওয়ার তোমাকে এক জায়গা থেকে অন্য জায়গায় কি করতে হবে? ট্রান্সফার করতে হবে। তাহলে ট্রান্সফার করতে গেলে তার লাগবে। তাহলে তারের যখনই তার লাগবে, সেই তারে কি থাকে? রোধ থাকে। সেই যখনই তুমি কি করতে পারবে? তোমার হচ্ছে কি তার লাগবে, অর্থাৎ এখানে হচ্ছে কি রোধ হবে। তাহলে রোধ থাকলে সেখানে কি হবে? তোমার হচ্ছে কি পাওয়ার ডিসিপেট হবে, অর্থাৎ ক্ষমতা তাপ শক্তি হিসাবে কি হবে? ক্ষমতা শক্তি তড়িৎ শক্তি কি হবে? তড়িৎ শক্তি তোমার তাপ শক্তি হিসাবে ক্ষয়প্রাপ্ত হবে। তাপ শক্তি হিসাবে কি হবে? ক্ষয়প্রাপ্ত হবে। কতটা ক্ষয়প্রাপ্ত হবে? সেটা হচ্ছে কি ফর্মুলা জুলের যে হিট সূত্র, H সমান কত? আই স্কোয়ার আর টি। এই হচ্ছে কি সূত্র, সেই হিসাবে সেখানে কি হবে? তোমার হচ্ছে কি তাপ শক্তি তোমার কি হবে? খরচ হবে। ঠিক আছে, তার মানে সেখানে কি হবে? অপচয় হবে। এবার এই অপচয় তোমারকে রুখার জন্যে তোমার কতগুলা নিয়ম তুমি কি করতে পারো? তুমি নিতে পারো। এখানে তোমার কাছে অপচয় কি হচ্ছে? হিট হচ্ছে অপচয়, আর এখানে হচ্ছে কি ক্ষমতা হচ্ছে কি তোমাকে যে এই অপচয় তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছ, তাহলে অপচয় রোধের জন্য অপচয় হচ্ছে, তার জন্য তুমি কি নিতে পারো? সুবিধা নিতে পারো। তাহলে তোমার কি হলো? তাহলে দুটো জিনিস তোমার কাছে কি করছে? বাধা দিচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় তোমাকে কি নিয়ে যেতে? তড়িৎ প্রবাহ নিয়ে যেতে। একটা হচ্ছে কি এই যে এই ক্ষয়কে তোমাকে কমাতে পারো। কিভাবে কমাতে পারো? তোমার মোটা তার ব্যবহার করে তুমি কমাতে পারো। মোটা তার
মোটা তার ব্যবহার করলে রোধ কি হয়ে যাবে, কম হয়ে যাবে। রোধ যদি কম হয় তাহলে দেখো দেখো এইচের মান কি হবে, কম হবে, ঠিক আছে, অর্থাৎ ক্ষয়প্রাপ্ত অনেক কম হবে। কিন্তু তোমার এই মোটা তার ব্যবহার করলে তোমার কি হবে, ব্যয় বেশি হবে, ব্যয় বেশি হবে। তাহলে মোটা তার বেশি করে তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় কি করতে পারছো না, নিয়ে যেতে পারছো না, ঠিক আছে, ডিসি নিয়ে যেতে পারছো না। 2 নম্বর অপশন তোমার কি আছে, 2 নম্বর অপশন এখানে দেখো ভি ইন্টু আই, এই যে ক্ষমতা ইকুয়াল টু ভি ইন্টু আই। তাহলে তুমি কি করতে পারো, ভিকে বাড়িয়ে দিতে পারো। তার মানে ভিকে যদি বাড়িয়ে দাও তাহলে অটোমেটিক্যালি কি হয়ে যাবে, আই হচ্ছে কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে আই কমে গেলে দেখো হিট দেখো অনেক কমে যাবে। তার মানে তুমি কি করতে হবে, ভিকে তোমার অনেক বেশি কিলো ভোল্টে 33 কিলো ভোল্ট, তাহলে আই কি হয়ে যাবে, অনেক কি হয়ে যাবে, কমে যাবে। তার মানে এটা অনেক কমতে পারে। তাহলে দ্বিতীয় অপশন হচ্ছে কি, তুমি ভোল্টেজকে অনেক বেশি দিলে আর তুমি কারেন্টকে অনেক কমিয়ে দিলে। তাহলে এই হচ্ছে কি তোমার দুটো অপশন। তাহলে এখানে ব্যয় যেমন বেশি হচ্ছে, এখানেও তোমার যদি তুমি ইচ্ছা মতো এই ভোল্টেজকে কিন্তু বাড়াতে পারবে না। তার কারণ হচ্ছে কি, এই ভোল্টেজকে যদি তুমি বাড়াও তাহলে তোমার ইনসুলেটরের প্রবলেম হবে। তুমি এখানে একটা বিশাল, আমরা যে বাড়িতে যে বিদ্যুৎ ব্যবহার করি সেখানে কিন্তু বেশি ভোল্টেজ আমরা ব্যবহার করতে পারি না। তার কারণ হচ্ছে কি হবে, স্পার্ক হবে। তাহলে স্পার্ক হলে তোমার যে ইলেকট্রনিক্স যে অ্যাপ্লায়েন্স আছে সেগুলো কী হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য আমরা বাড়িতে কিন্তু একে ইচ্ছা মতো তুমি কী করতে পারবে না, বাড়াতে পারবে না। তার মানে তোমাদের কাছে উদ্দেশ্য ছিল যে কি, যে এক জায়গা থেকে অন্য জায়গায় যখন তড়িৎ প্রবাহ পাঠাবে তখন তোমার কাছে মাথায় এটা আছে, সেটা হচ্ছে কি একটা উপায় তুমি অবলম্বন করতে পারতে, যে মোটা তার নিয়ে গিয়ে। তাহলে সেখানে অবলম্বন কেন করতে পারছে না, তাহলে হচ্ছে কি ব্যয় বেশি হচ্ছে। 2 নম্বর তোমার অপশন কি ছিল, ভোল্টেজকে অনেক গুণ বাড়িয়ে দিলে আর কারেন্ট তাহলে অনেক কমে গেল, তার মানে এখানে হিট অনেক কম হবে, তার শক্তি ক্ষয়প্রাপ্ত অনেক কম হবে। কিন্তু সেটাও তুমি কি করতে পারছো না, তার কারণ হচ্ছে কি, বাড়িতে যে বিদ্যুৎ ব্যবহার করি সেখানে যদি ভোল্টেজ অনেক বেশি হয় তাহলে সেখানে কি হবে, তার মানে সেখানে তোমার অনেক তোমার অ্যাপ্লায়েন্সের ক্ষতি হবে। তার জন্য সেখানে আমরা কি করতে পারি না, এটা করতে পারছি না। তাহলে এই হচ্ছে কি প্রবলেম। এই প্রবলেমের সমস্যার সমাধান আমরা করতে পারি, কিভাবে করতে পারবো, তাহলে এই হচ্ছে কি সমাধান। তোমার কাছে অপশন ছিল দুটো, সেই দুটোর মধ্যে তুমি দুটো কি করতে পারছো না, করতে পারছো না। কিন্তু এসি কারেন্ট এসে তোমাকে কি করে দিল, সেই সুবিধা তোমাকে প্রদান করে দিল যে তুমি কি করতে পারছিলে না। তাহলে এই হচ্ছে কি তোমার কি হয়, এই হচ্ছে কি তোমার উৎপাদন কেন্দ্র। উৎপাদন থেকে যে তার হয় সেটা হচ্ছে কি 33 কিলো ভোল্টের কাছে যায়। তোমার সেখান থেকে কি করা হয়, তোমার এটা হচ্ছে কি নিয়ে যাওয়া হয়। এবার তোমার হচ্ছে কি তোমার ট্রান্সফার ব্যবহার করা হয়। এটা হচ্ছে কি একটা স্টেপ আপ, এখানে হচ্ছে কি একটা স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয়, স্টেপ আপ। আর একটা হচ্ছে কি, এখানে হচ্ছে কি একটা ট্রান্সফার ব্যবহার করা হয়, দিয়ে তুমি কী করতে পারো, 220 ভোল্টে ট্রান্সফার করে নিতে পারো, ঠিক আছে। আবার তোমার 440 ভোল্টও তুমি কি করে নিতে পারো, ট্রান্সফার ব্যবহার করে নিয়ে যেতে পারো। অর্থাৎ আমরা ডিসি কারেন্টকে, তোমার ডিসি কারেন্ট আর এসি কারেন্টের মধ্যে সুবিধা হয়ে গেল। তার মানে তুমি যখন আমরা যে ট্রান্সমিশন লাইন দেখি তাহলে সেখানে কি থাকে, জেনারেটারে অল্প ভোল্টেজে তোমার কি করে কারেন্ট তৈরি করে, তাকে স্টেপ আপ ভোল্টেজ অর্থাৎ ট্রান্সফরমার ব্যবহার করে 33 কিলো ভোল্টের কাছাকাছি ভোল্টেজ নিয়ে যায়। তার মানে তোমার কি হয়ে গেল, হিটিং ইফেক্ট কম হয়ে গেল। তাহলে সেটা তার দিয়ে তোমাকে কি হলো, পরিবাহিত হলো। এবার তুমি বাড়িতে কি করতে পারছো না, এই 33 কিলো ভোল্ট তুমি ব্যবহার করতে পারছো না। তাহলে সেখানে কি করলো, স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করে, 220 ভোল্ট অথবা হচ্ছে কি 440 ভোল্ট, এটা হচ্ছে কি শিল্প কাজে ব্যবহৃত হয়, এটা হচ্ছে কি বাড়ির কাজে ব্যবহৃত হয়। তাহলে এই হচ্ছে কি তোমার স্ট্রাকচার, যে কি করে এক জায়গা থেকে অন্য জায়গায় তড়িৎ প্রবাহিত হয়। এবার এসি থেকে ডিসির কি কি সুবিধা হলো। 1 নম্বর সুবিধা কি হলো, তোমার অনেক দূর পর্যন্ত কি করে নিয়ে যেতে পারো, তোমার কম খরচে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারো। অর্থাৎ পরিবর্তী প্রবাহকে কম খরচে তোমার কি করে নিতে পারো, অনেক দূর নিয়ে যেতে পারো। 2 নম্বর হচ্ছে কি, 2 নম্বর তুমি কি করতে পারো, এখানে যে শক্তির অপচয় কি হয়, শক্তির অপচয় এসির ক্ষেত্রে শক্তির অপচয় কি হয়, কম হয়, অপচয় কি হবে, কম হবে। তার কারণ কি, এই ভোল্টেজকে স্টেপ আপ স্টেপ ডাউন করতে পারছো তার জন্যে। 3 নম্বর হচ্ছে কি তোমার হচ্ছে কি ভোল্টেজ, এসি ভোল্টেজকে সুবিধা মতো কি করা যায়,
সুবিধা মতো বাড়ানো কমানো যায়। সুবিধা মতো ট্রান্সফরমারের ব্যবহার, ট্রান্সফরমার এর সাহায্যে বাড়ানো কমানো যায়। এটা হচ্ছে কি সবচেয়ে বড় সুবিধা। তুমি যখন হচ্ছে কি বাড়িতে 220 ভোল্ট, তাহলে তুমি মোবাইল চার্জ করছো, তাহলে 220 ভোল্ট লাগছে না, সেখানে দেখবে একটা কি থাকে, ট্রান্সফরমার থাকে। ট্রান্সফরমার থেকে ডিসি কারেন্ট করে, সেখানে থেকে আবার কি হয়, এসি কারেন্ট করে, দিয়ে আমরা ব্যাটারি যে চার্জার ব্যবহার করি সেখান থেকে 2 ভোল্ট 3 ভোল্টের কাছে 5 ভোল্টের কাছে নিয়ে চলে আসতে পারে।